ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি, যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান। যে কোনো রকমের বিদ্বেষ ভুলে এই সময় আমাদের ঐক্য গঠন করতে হবে। লোকের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনায় রাজি তেহরান, চলমান আগ্রাসন থামাতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা ইরানি রাষ্ট্রদূতের। উজানের ঢলে ফের বাঁধ ভাঙল ফেনীর ফুলগাজীতে, মুহুরীর পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ। আমাদের ঘরে আটু পানি, আমাদের রান্না টান্না সব বন্ধ। বহুবার আইয়ে খালি এটা টিকে করবো, টিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া পাবালিত হয়ে গেছে পানিতে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরানে ইসরায়েলি বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যসহ বেশ কয়েকটি দল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অবস্থান নিয়ে এসব দাবি জানান তারা। বলেন, ইরানের মাটিতে ইসরায়েলি বাহিনীর এই ন্যাক্কারজনক হামলা ইতিহাসের নজিরবিহীন। এতে পশ্চিম এশিয়া জুড়ে এক ভয়ানক যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ব নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে অবিলম্বে জাতিসংঘকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিক্ষোভরতরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান দেখিয়ে ইসরায়েল মার্কিন অবস্থানের নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবিও তোলেন তারা। মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইরানের পক্ষে দাঁড়িয়ে আজকে ইসরায়েলকে প্রতিহত করা, তাই ধ্বংস করে দেওয়া, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে বলে পৃথিবীর নাম মিশরে থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও র্যালি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজকরা। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে বিভেদ ভুলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের উপর হামলা বন্ধে গোটা মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে। সময়টা আমাদের ঐক্যের, যে কোনো রকমের বিদ্বেষ ভুলে এই সময় আমাদের ঐক্য গঠন করতে হবে। মুসলিম একটা ঐক্যের দরকার এখন, বুঝছেন? এই মুসলিম ঐক্যের জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা মুসলিম হয়ে মুসলমান দেশের শাসক হয়ে মুসলমানদের পাশে দাঁড়াতে পারছেন না, আপনাদেরকে ধিক্কার জানাই। চলমান আগ্রাসন বন্ধে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বাত্মক সমর্থন চায় ইরান। এই অবস্থানের কথা জানিয়ে ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর জাভৌসি বলেন, তাদের সাথে যা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ বন্ধে যৌক্তিক আলোচনা করতে তেহরান রাজি জানিয়ে এই কূটনীতিক বলেন, অন্যথায় এর ভয়াবহ প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বেই। রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। দিন পেরিয়ে সপ্তাহ, ৮ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। হামলা পাল্টা হামলার পাশাপাশি এই যুদ্ধে সক্রিয় হচ্ছে ইরান ইসরায়েল দুই পক্ষের শত্রু মিত্ররাও। গেল শুক্রবার থেকেই টার্গেট মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইসরায়েলের হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি জীবন গেছে ৫ শতাধিক বেসামরিক ইরানির। ধ্বংসযজ্ঞে পরিণত রাজধানী তেহরান প্রায় জনমানব শূন্য। এত বড় নৃশংসতার পরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সংস্থাটির নীরব ভূমিকায় বিস্মিত ঢাকায় ইরানের রাষ্ট্রদূত। প্রত্যাশা, ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি সহ সব রাষ্ট্রই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে।
These aggressions and this armed attack has been any silence is the meaning of the weakening of the pillars of the international law. ইরানে যা হচ্ছে তা যুদ্ধাপরাধ। সব ধরনের আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করছে ইসরায়েল। এসব ঘটনায় নিরাপত্তা পরিষদের নীরবতা বিস্ময়কর। ওআইসি বৈঠকে বসছে। আমরা চাই সব দেশ এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার হোক, কথা বলুক। বাংলাদেশ সহ যেসব দেশ ইরানে ভয়াবহ হামলার নিন্দা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলছেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অনেক দূর এগোনোর পর হামলা করেছে তেল আবিব। তবে তেহরান এখন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ইরান and America were on the courses and on the process of the negotiations and it was যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই কোনো পূর্ব ঘোষণা ছাড়া হামলা করল ইসরায়েল। আমরা এখনো আলোচনার জন্য রাজি। destroy the way of diplomacy. যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ না নিলে পারস্য উপসাগর তথা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা অনেকের। ইরান বলছে এর প্রভাব দৃশ্যমান হতে পারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে। If their aggression continues and they come to the other fields, possibly economic fields. আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে কিছু করার নেই। এই অবস্থা চলতে থাকলে তেলের পরিবহন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব পড়বে, ফলে দামও বাড়তে পারে। আরও কতটা বাড়বে তা আমাদের জানা নেই। ইরানের রাষ্ট্রদূতের আশা, ন্যায় অন্যায় সত্য বনাম মিথ্যার যুদ্ধে বিশ্বের বিবেকবান মানুষ প্রকাশ্যে বা নীরবে তাদের পক্ষেই থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উজানের ঢলে ফেনীতে আবারও ভাঙল মুহুরী নদীর বাঁধ। এতে প্লাবিত ফুলগাজী নিম্নাঞ্চল। বাসাবাড়ির রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগে মানুষ, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। কারো কারো বাসায় জ্বলেনি চুলা। প্রতিবছরই বর্ষায় বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষোভ জানান তারা। এছাড়া নদীর পানি বেড়ে ডুবেছে পরশুরামের কিছু নিম্নাঞ্চলও। বাঁধ ভেঙে এভাবে লোকালয়ে ঢুকছে উজানের ঢলের পানি, ডুবছে নিম্নাঞ্চল, ভোগান্তিতে মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টি সাথে উজানের ঢল, এতে বাড়ছে মুহুরী নদীর পানি। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর উত্তর বড়াইয়া এলাকায় বাঁধ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে ঢুকতে থাকে পানি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিকপাড়া বাবালিত হয়ে গেছে পানিতে। পানি বোর্ড, উন্নয়ন বোর্ড আসে, 80 ডেজার দিই, বালি কয়েকটা মারে দিই, টাকাটা নিয়ে যায়, সরকারি টাকাটা। সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। উত্তর বড়াইয়ার পাশাপাশি দক্ষিণ বড়াইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ বেশ কিছু এলাকায় নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে। বাসা বাড়িতে উঠেছে পানি, অনেকে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ফুলগাজী বাজারেও পানি উঠায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এছাড়া মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরামের নিম্নাঞ্চল। প্রতি বছরই তো আমাদের এই দুর্ভোগ হয়। তো বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢলে বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে পড়েছে। দ্রুতই মেরামত কাজ শুরুর আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড়প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব পক্ষ থেকেই প্রচেষ্টা থাকতে হবে যাতে এই প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। বাড়ির চারপাশে দেখা যাচ্ছে পানি আর পানি, তাই এই গবাদি পশুগুলোর স্থান হয়েছে ঘরের ছাদে। তবে কিছুটা আশ্রয় মিললেও এখন দেখা দিয়েছে খাবার সংকট। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
এই বিষয়ে আরও জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফুর রহমান। আরিফ, মাত্রই আমরা আপনার প্রতিবেদনটি দেখলাম। প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি এখন কেমন? বাঁধ মেরামতের বিষয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? দেবাশিস, আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী উপজেলার উত্তর বড়ইয়া যে স্থানটিতে বাঁধ ভেঙেছে সে স্থানে। আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এই স্থানে বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভেঙে যাওয়ার সাথে সাথে গতকাল রাত থেকে এভাবে পানি ঢুকছে। তবে হচ্ছে এখন কিছুটা পানির যে ক্ষিপ্র যে গতি ছিল সেটি কিছুটা কমেছে, তবুও এখনো লোকালয়ে পানি ঢুকছে। এই পানিগুলো উত্তর বড়ইয়া থেকে ক্রমান্বয়ে যে নিচু যে সকল এলাকাগুলো রয়েছে দক্ষিণ বড়ইয়া, বশিকপুর, ওই সকল এলাকার দিকে যাচ্ছে এবং যাওয়ার কারণে নতুন নতুন কিন্তু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে বিপদসীমার পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি পানি কমে তাহলে হচ্ছে যে লোকালয়ে বন্ধ হয়ে যাবে। এখানকার বাসিন্দারা যেটি বলছে, শুধু এবার নয় প্রতিবারই হচ্ছে যে এখানকার যে বাঁধ ভাঙে এবং কি আপনি যেটি দেখছেন এখন সেটি হচ্ছে যে এই যে একটি আরসিসি একটি সড়ক করা, সেখানেও কিন্তু এই যে পানির যে ক্ষিপ্র গতি সেই ক্ষিপ্র গতির কারণে এই সড়কটি কিন্তু একদম অন্যদিকে হচ্ছে যে শুধুমাত্র এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু বৃষ্টি হচ্ছে না। যদি ভারতের উজানে যদি বৃষ্টি যদি না হয় তাহলে হচ্ছে যে এখানকার যে মহুরী নদীর যে বাঁধ সেটি কিন্তু আরো রক্ষা পাবে বলে এখানকার বাসিন্দারা মনে করছে। তবে এখানকার বাসিন্দারা যেটি দাবি করছেন যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এর আগে হচ্ছে যে 2005 থেকে 2001 সালে 155 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি বাস্তবায়ন করতে কিন্তু সেটি দায়সারাভাবে কাজ করার কারণে মূলত এখানকার বাসিন্দারা প্রতি বছর কিন্তু ভোগান্তিতে পড়ছে। সর্বশেষ গত 9 বছরে 183টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার কারণে প্রতি বছরে কিন্তু তারা এরকম দুর্ভোগের মধ্যে পড়ছে। তবে এখন নতুন করে যে প্রকল্পটি নেওয়া হয়েছে 7,000 কোটি টাকা, সেই প্রকল্পটি যদি যথাযথভাবে যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু কমবে। ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের 10 মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে আশানুরূপ কিছু দেখাতে পারেনি তারা, এই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দুপুরে প্রেস ক্লাবের সামনে ছিল যুব সমাবেশ, সেখানে তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কোনো কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও সরকারের মাথা ব্যথা নেই। আলাল বলেন নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়, কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া এসব সংকটের সমাধান সম্ভব নয়। ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকেই তালিকা করা হবে বলেও জানান তিনি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোষর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোষরদের তালিকা প্রকাশ করে দেব। কক্সবাজার থেকে 1350 কিলোমিটার হেঁটে এভারেস্টে উঠে বিশ্ব রেকর্ড করা শাকিল ফিরলেন নিজ দেশে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সকালে তার পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠান হয়, যেখানে রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দেন এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল। বাংলাদেশ থেকে পায়ে হেঁটে সরাসরি এভারেস্টের চূড়ায় অসম্ভবকেই সম্ভব করলেন ইকরামুল হাসান শাকিল। 25 ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করেন শাকিল। 19 মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতের চূড়ায় দাঁড়ান লাল সবুজ পতাকা উড়িয়ে। যে পতাকা তার হাতে তুলে দিয়েছিলেন দেশের বিশিষ্টজনরা, এভারেস্ট জয়ের পর তাই প্রত্যর্পণ করলেন গুণীজনদের কাছে। আয়োজিত সংবাদ সম্মেলনে দীর্ঘ 3.5 মাসের অভিজ্ঞতা বর্ণনা করেন ইকরামুল হাসান শাকিল। আমার ইচ্ছে ছিল যে আমি এমন একটা অভিযান করবো যে এভারেস্টে, যে অভিযানটা আমাদের সমুদ্রের সাথে হিমালয়ের কানেকশন করবে, দুটাকে একটা ব্রিজ তৈরি করবে। তো সেই থেকে লক্ষ্য থেকেই আমার এই অভিযানটা করা, কিন্তু এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো আস্তে আস্তে অতিক্রম করতে হয়েছে সকলের সহযোগিতা নিয়ে। আমরা যারা পর্বত আরোহণ যাই, আমাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। যদি হয় তাহলে পৃথিবীর দুর্গম যে পর্বতগুলো আছে সেগুলো চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারবো। অনুষ্ঠানে বিশিষ্টজনদের পাশাপাশি ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী ও পাহাড়ে অভিযাত্রী বিভিন্ন সংগঠনের সদস্যরা। বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত এবং শিক্ষা অনুরাগী আব্দুল্লাহ আবু সাইদ শাকিলকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। আমাদের মনের মধ্যে এভারেস্ট আছে, তাকে জয় করতে পারলে আমি ওই এভারেস্টকে জয় করব। এবং আমাদের দেশে যে জনসংখ্যা, তাতে আরো অনেক অনেক মানুষের এভারেস্টে যাওয়া উচিত, কেমন? এবং আশা করি যাবে। বঙ্গোপসাগর থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত
পুরো পথ হেঁটে যাওয়া কোনো ছোট কৃতিত্ব নয়। এই ধরনের অভিযান পরিচালনার জন্য প্রচুর সাহস এবং সহনশীলতার প্রয়োজন। নেপাল এবং বাংলাদেশকে আরও সংযুক্ত করার জন্য আপনার ভালো কাজ চালিয়ে যান। এভারেস্ট জয় ছাড়াও দুঃসাহসিক অভিযানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে বেশি বেশি পৃষ্ঠপোষকতার দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে জনসংহতি সমিতি JSS এর 9 সদস্য। ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টঙ্কাবতী ইউনিয়নের পুনর্বাসন চাকমাপাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালায় আলী কদম সেনা জোনের সদস্যরা। গ্রেপ্তার করা হয় JSS এর 9 সদস্যকে। তারা দীর্ঘদিন চাঁদাবাজি, ডাকাতি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে অস্ত্র, মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ হয়েছে। গ্রেপ্তারকৃতদের হস্তান্তর করা হয়েছে থানায়। জুলাই অভ্যুত্থানের পর যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে সবার অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে, কিন্তু আদিবাসীদের অধিকারের ক্ষেত্রে অনীহা দেখা গেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে ছিল সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা। সেখানে তিনি বলেন, সংস্কার কমিশনে আদিবাসীদের দীর্ঘদিনের দাবি সাংবিধানিক স্বীকৃতি দেয়া সম্ভব হয়নি, তবে সাধারণ মানুষের মধ্যে আদিবাসীদের অধিকারের স্বীকৃতি প্রদানে ঐক্যমত্য রয়েছে। ইফতেখারুজ্জামান আরও বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সমঝোতায় যা যা প্রয়োজন সেনাবাহিনীকেই সেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোচনা সভায় রাষ্ট্রীয় নানা নীতিমালা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, মূলধারার রাজনৈতিক চরিত্রে, সাহিত্যে, আর্থসামাজিক কাঠামোয় এবং নানা পরিসরে আদিবাসীদের বাঙালিকরণ না হয়, অজনকরণের ব্যবস্থা যেন আর করা না হয়, সেই দাবি তোলেন বক্তারা। আমাদের মতো দেশে আমাদের অধিকার কেউ হাতে তুলে দেয় না, আমাদের দাবি করতে হয়। এদের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়। বাংলাদেশের সাধারণ মানুষও সেটা করেছেন, আমাদের দেশে আদিবাসীরা করবে সেটা। যেরকম আমি সম্পূর্ণ সহমত, একমত প্রকাশ করছি, কিন্তু একই সাথে আমি মনে করি যে এটি শুধুমাত্র বাংলাদেশের আদিবাসীদের অধিকারের বিষয় না। বাংলাদেশের আদিবাসীদের অধিকারের বিষয় এমন একটাভাবে এমন একটা জায়গায় নিতে হবে, এটা এই দেশের সকল মানুষের অধিকারের বিষয়।